তখন আমার ভাই বোন কেউ আমাকে ঘরে ঢুকতে দেয় না। এই গর্ভ অবস্থায় আমি মানুষের বাড়িতে থাকি। একটা সময় আমার ডেলিভারি হওয়ার সময় কাছে আসছে, সবাই এসে আমার ভাবির রিকোয়েস্ট করে, আমার ভাইয়ের রিকোয়েস্ট করে যেন আমাকে হাসপাতাল নিয়ে যায়। আমার বয়স যখন 5 বছর তখন আমার আব্বা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে। আমার আব্বা মারা যাওয়ার 6 মাস পরে আমার মা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে আমার আম্মাও মারা যায়। মারা যাওয়ার পরে আমাদের তো আর আপন বলতে কেউ নাই, আমরা 3 ভাই 3 বোন। তখন আমি পড়াশোনা করি খুব কষ্ট করে, ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করি। 8 টিউটার জিএসসি পরীক্ষা দিতে পারি নাই। তারপরে আমার ভাই বিয়ে করছে, সংসারে খুব ঝামেলার কারণে আমাকে চাকরিতে দিতে চাইতেছে। তো চাকরির জন্য আমি অনেক চেষ্টা করি, আমার বয়স কম দেখে আমাকে আর চাকরিতে নেয় না। অনেক কষ্টের পরে আমি অনেক রিকোয়েস্ট করে অন্য স্যারদেরকে বললে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। ওইখানে আমি 6 বছর চাকরি করি। ছোট ভাই বোনগুলো খুব ছোট, আমার ভাই বোনরা আমি হেল্প করি। আমি টাকা পয়সা সব আমার ভাইদের কাছে দিই। তারা আর্থিক অবস্থা ভালো হয়, বড় ভাইয়ের অবস্থা ভালো হয়, মেজো ভাইয়ের অবস্থা ভালো হয়। ভালো হওয়ার পরে আমার ফেসবুকে আমাকে একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তখন আমি আইডিটা চেক দিয়ে অ্যাকসেপ্ট করে মেসেঞ্জারে আমাকে হাই হ্যালো মেসেজ দেয়। মেসেজ দেওয়ার পরে আমি রিপ্লাই দিতে থাকি, কথা বলতে থাকি, এভাবে কথা বলি। আমি তখন চাকরি করি, তখন আর পড়াশোনা করি। আচ্ছা, তখন আপনি চাকরি করেন, বয়স কত? তখন আমার বয়স 18 বছর বয়স। মেসেঞ্জারে নক দেয়, আমার পরিচয় জানতে চায়, কথা বলতে চায়। তখন আমিও কথা বলি। কথা বলতে বলতে একটা পর্যায়ে ভালো লাগা সৃষ্টি হয়। তার প্রতি আমার খুব ভালো লাগা সৃষ্টি হয়। সে অফার করতেছে যে আপনাকে আমার ভালো লাগে, আমি আপনার সাথে রিলেশন করব, আপনার বিয়ে করব, এরকম কথাবার্তা বলে। তো এইভাবে সে মেসেজ দিতেই থাকে, কথা বলতেই থাকি। কথা বলতে বলতে একটা সময় তারে যখন আমি দেখি, তার একটা ছবি যখন দেয় 2 মাস পরে, তখন তারে আমার খুব ভালো লাগে তার ছবি দেখে। তখন আমার ছবিও চাইতেছে, আমি দিলাম। এইভাবেই কথা কন্টিনিউ প্রায় 1 বছরের মতো হয়। হওয়ার পরে একটা রোজার ঈদ আসলো, সে বলতেছে যে তোমার সাথে আমি দেখা করব। সে দেখা করার জন্য খুব ব্যস্ত হয়ে যায়, পাগল হয়ে যায় যে আমার সাথে দেখা করবে, দেখা করাটা খুব জরুরি, এরকম কথাবার্তা বলে। আপনার যদি দেখা করার ইচ্ছে থাকে তাহলে আপনি আমার বাড়িতে আসেন। সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তো তোমাদের বাড়ির ঠিকানা দাও, আমি যাব। পরে আমি বাড়ির ঠিকানা দেই। সে ঈদের দিন আমার সাথে দেখা করতে আসে। সে আমার সাথে কথা বলছে, আমার ভাই তার সাথে কথা বলছে, জিজ্ঞেস করে তুমি কোত্থেকে আসছো, তোমার পরিচয় কি, তুমি কেন আসছো এখানে। পরে বলতেছে ভাই আমি তো আপনার বোনের সাথে কথাবার্তা বলি, তারে আমার খুব ভালো লাগে, আমি দেখতে আসছি। পরে বলতেছে যে দেখছো? বলতেছে হ্যাঁ দেখছি। আমার বোন তো কালো, কিচ্ছু পারে না, সে শুধু চাকরি করতে পারে, তার এই গুণটা আছে, আর কোনো গুণ নাই। তুমি যদি তারে পছন্দ করো, যদি বিয়ে করতে চাও, তাহলে তুমি তোমার গার্জিয়ান নিয়ে আসো। আমার ভাই এই কথা বলছে তারে। বলার পরে সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার বড় ভাই নিয়ে আসবো। সে তখন আমাকে বলেছিল সে বাইং হাউসে একটা জব করে। এই কথা বলে সারাদিন আমাদের বাড়িতে ছিল, খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় সে বেরিয়ে যায়। চলে যাওয়ার পরে বাসায় রাত্রে গিয়ে তার মার সাথে আমাকে ফোনে কথা বলায় দেয়। তার আম্মা আমাকে দেখছে, তার বোনও আমাকে দেখছে ভিডিও কলে। দেখার পরে আমাকে দেখে আমার ফ্যামিলি স্ট্যাটাস জেনে আমাকে পছন্দ করে নাই। তার আম্মার কথাবার্তাতে আমি বুঝছি যে তোমার তো লেখাপড়া নাই, তোমার বয়স কম, তোমার আব্বা আম্মা নাই, তোমরা একবারে গরিব। এভাবে ডাইরেক্ট বলছে? হ্যাঁ, এইভাবে ডাইরেক্ট বলতেছে। তারপরে আমি বলতেছি যে না ঠিক আছে আন্টি, তাহলে আপনার ছেলে যা ভালো মনে করে আপনি তাই করেন। তারপরে ও বলতেছে, আমি বলছি আপনি তো আমাকে দেখছেন, আপনার মাই কথা বললো, আপনি জেনে শুনে এখন দুজি আমার সাথে সম্পর্ক করতে চান তাহলে রাখতে পারেন, আর দুজি না রাখেন তাহলে সেটাও আপনার বিষয়, কারণ আপনি সব দেখা গেছেন, আমার বাড়িঘর, আমি কেমন, আমার কি আছে না আছে সব জানেন। পরে সে বলতেছে যে আমার কোনো সমস্যা নাই, তুমি থাকলেই হইব। পরে এই বিষয়টা আমি আমার ভাইকে জানাই যে ছেলের মা তো এই কথা বলছে, ছেলের বোন আমাকে এই কথা বলছে। পরে ভাই বলতেছে যে তাহলে বাদ দে, আমরা দেখা শুনে তোরে বিয়ে দিয়ে দেবো। তখন আমার ভাই ঈদের পরে আমার জন্য পাত্র খুঁজতেছে, আমার ভাই আমাকে বিয়ে দিবে। তার সাথে আমি কথাবার্তা কম বলি, আমি চাই কথাবার্তা কম বলতে। সেই বেশি বেশি যোগাযোগ করে, আমার ফোনে না পাইলে ভাবির মোবাইলে ফোন দেয়, ভাবির এখানে না পাইলে ভাইয়ের এখানে ফোন দেয়, এরকম খুব প্রচুর কথাবার্তা বলতে চেষ্টা করে। আমিও বলি, লুকোচুরি করে কথাবার্তা বলতে থাকি। এত ভালো লাগে তারে যে তারে ছাড়া 1 মিনিট থাকা অসম্ভব। সে অনেক সুন্দর ছিল, 5 ফুট 2 ইঞ্চি লম্বা ছিল। তারপরে আমার যখন পাত্র দেখলো, বিয়ে শাদীর বিষয়ে কথাবার্তা বলতেছে আমার ভাই, তখন সে পাগল হয়ে গেছে যে তুমি যদি আমার বিয়ে না করো তাইলে আমি মারা যাবো, বিষ খামো, এই করবো সেই করবো। সে ভিডিও কল দিয়ে বিষ হাতে নিয়ে আমার দেখাইতেছে। তখন আমি ভাবছি যে সে সত্যি আমার ভালোবাসে। তার এই বিষ দেখে, হাত কাটা দেখে আমি পাগল হয়ে গেছি। সে হাত কাটার বলতো আমি তোর অনেক ভালোবাসি, তুই বিয়ে করিস না। পরে আমার দেখতে আসে হঠাৎ করে, আমার ভাই আমারে বলে নাই
দেখতে যখন আসে আমি ওই ছেলের পছন্দ করি না, আমি দেখিও নাই, তাকাইও নাই। পরে বাইরে বলতেছি ভাই আমি সবুজটাই বিয়ে করবো, ওরে আমার ভালো লাগে, আমি ওরে ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না, আমার সম্ভব না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু ওর বিয়ে করবি ওর ঠিকানা দে, আমি ওর যাচাই করি সে কেমন, তার ফ্যামিলি কেমন। পরে আমি ওর ঠিকানা যে যা দিছে আমি সব তাই আমার ভাইরে বলছি। বলার পর আমার ভাই যে ওরে খুঁজছে ঢাকা অনেক, পায় নাই কোথাও, এই ঠিকানায় কেউ থাকে না, সে ভুল ঠিকানা দিছে। সে একেবারেই ভালো না, সে লেখাপড়া কোনো কিছু করে নাই, কোনো চাকরি করে না, সে একজন দালাল। সে একজন দালাল, বাটপারি করে। তো মানুষের বিদেশ নেওয়া যাওয়ার কথা বইলা অনেক টাকা পয়সা নিচ্ছে, মানে এভাবেই তার জীবন চলে। পরে ভাই আসে আমাকে জানাইলো যে বোন তুই যে ছেলেটার সাথে কথা বলছ এই ছেলেটা ভালো না, তুই ওর সাথে তোর বিয়ে হইলে তোর লাইফটা নষ্ট হয়ে যাবো, তুই তারে ভুললা যা। আমি কই আমি মইরা যাইতে রাজি আছি, আমি তারে ভুলতে রাজি না। সে খারাপ হইলে আমি তারে বিয়ে করবো, আমি তারে ভালোবাসি। সে ভালোবাসা কি মায়া কি জিনিস সব আমারে শিখাইছে। আমার জীবনের ফার্স্ট রিলেশন ছিল ওইটা, আমি কিচ্ছু বুঝি নাই না বুঝা। তখন আমার ভাই আমারে নিষেধ করছে, আমার মোবাইল টোবাইল যা ছিল সব নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর আপনি তো সবই শুনলেন যে সে বাটপার, সে দালাল, মানুষের কাছ থেকে টাকা মেরে খায়। এগুলো আমি বিশ্বাস করি না, আমার ভাইয়ের কথা। আপন ভাই মিথ্যা বলছে এটা মনে করেছেন? হ্যাঁ, যে আমি বিশ্বাস করি না যে এমন একটা মানুষ কিভাবে খারাপ হয়। আর যার সাথে 1 বছরের পরিচয় সে সত্যবাদী। হ্যাঁ হ্যাঁ, সে সত্য কথা বলেছে। জি, যেহেতু তার গায়ের রংটা ফর্সা, সে সুন্দর, এই কারণে খুব স্মার্ট, এই জন্য তার আমি খুব তার ভালো সব কথা সত্য মনে হয়েছে। হ্যাঁ, তারে দেখে মনে হয় নাই যে সে একটা ফট। সে এত মায়াবিনী, কথাতে এতই মধু, যে কেউ শুনলে তার প্রতি মানে মায়া হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ভাই ফোন যোগাযোগ করা বন্ধ করে দিছে। যোগাযোগ বন্ধ করি নাই, আমি কথাবার্তা বলি লুকোচুরি করে, অন্য মানুষের মোবাইল দিয়ে কথাবার্তা বলি। 2 মাস পর হঠাৎ করে একদিন চলে আসছে। সে আবার বাসায় আসছে? জি, আবার চলে আসছে আমাদের বাড়িতে। তো আমার ভাই ওরে দেখা বলতেছে তুই আমাদের বাড়িতে কেন আইসস, আমার বোন তোরে পছন্দ করে না, তোর সাথে কথা বলবো না। আমার ভাই ঘরের জিনিসপত্র যা ছিল সব মিলে ভাঙা ফেলাইছে। পরে ওরে মারে। আপনার বড় ভাই মোটামুটি জায়গা দিয়ে মানে দেখাশোনা করতো, যেহেতু আপনার বাবা মা নাই। হ্যাঁ, সে আমার অনেক কষ্ট করে আমাদের লালন পালন করছে, এত ভালোবাসছে আপনার বড় ভাই। আমাদেরকে গোসল করেছে, খাওয়াইছে, পড়াইছে। আমি সেই ভাইয়ের কথা বিশ্বাস করি না, আমি ভাবছি ছেলেটাই সব। মানে সত্যি কথা, সে আমার অনেক ভালোবাসে, আমি আমার ভাইয়ের কথা বিশ্বাস করি না। আমার যেই ভাই পালছে 18টা বছর, আমি ভাবছি ছেলেটাই বুঝি সত্য। তারপরে ওই ছেলেটা বাসায় চলে আসলো, এরপরে কি হলো সেটা বলেন। পরে বলতেছে আমি ওরে নিতে আসছি, আমি ওরে ভালোবাসি, ওরে বিয়ে করবো, ওরে আমার দিয়ে দেন। আমার প্রেমিক এই কথা বলছে আইসা। পর আমার ভাই বলতেছে আমি আমার বোনের জব করে দিব, তারপরেও তোর সাথে আমার বোনের আমি দিতাম না। আমার ভাই যখন অনেক রাগারাগি করে তখন সে চলে যায়। চলে যাওয়ার পর আমি ওর জন্য পাগল হয়ে যাই। খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই ভালো লাগে না, শান্তি লাগে না, ওরেই আমার লাগবো। পরে বলছি ও খারাপ, ও বদমাইশ, চাই থাকুক, আমার ওরেই দরকার, ওরেই আমার লাগবো। পরে আমার ভাই বলতেছে তুই কোনো দিন সুখী হবি না, যদি এই ছেলের বিয়ে করস তাহলে কোনো দিন সুখী হবি না, তুই ভিক্ষা করে ভাত পাবি না। এটা আমি চ্যালেঞ্জ করে আমি খাতার মধ্যে লেখা দিলাম। তখন আমার ভাইটা লেখা দিছে। পরে আমরা প্ল্যান করি যে আমরা পালায়া যাইমু। 1 মাসের বেতন, 2টা মোবাইল, 1 ভরি স্বর্ণ নিয়ে আমি আমার ভাইয়ের অনুমতি ছাড়া, আমি বাড়ির অনুমতি ছাড়া, তারা কেউ বাসায় নেই, আমার জন্য পাত্র দেখতে গেছে, দিন তারিখ ঠিক করতে গেছে। এই দিন রাত্রে আমি পালায়া যাই। সেখানে আমাদের কাজী অফিসে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে খুব ভালোই ছিলাম, জামগড়ায় থাকতাম। থাকার পরে এখানে বাসা নিছি, মোটামুটি ফার্নিচার কিনছি, আমার কাছেও টাকা পয়সা ছিল, ওর কাছেও টাকা ছিল। পরে 1 সপ্তাহ পরে জিজ্ঞাসা করি ওরে যে তুমি যে চাকরি করো অফিসে যাইবা না? পরে বলে না আমি চাকরি ছাইরা দিছি। আমি কই আপনি কি সত্যিই চাকরি করেন? পরে বলতেছে হ আমি সত্যিই চাকরি করি। তখন আমি ওইটাই বিশ্বাস করছি। তখন এইভাবে যখন থাকতে লাগি, সংসার করতেছি, খুব ভালো আছি, 5 মাস হয়ে যায়। তখন আমাদের টাকা পয়সা শেষ, সংসারের অভাব। তো আমার সাথে সংসার থাকা অবস্থায় সে অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়ায়, আমাকে বাসায় রেখে এমনিতেই বকে, আয়সা বাসায় খারাপ ব্যবহার করে। পরে বলছি আপনি যে চাকরি করেন না, সব তো শেষ হয়ে যেতেছে, এখন কি করার? পরে বলতেছে চাকরি করবো না, তুমি বাড়িতে চলে যাও, আমি বিদেশে যাবো। আমাকে আপনার জন্য সব ছাইরা আসছি, আমি এখন বাড়িতে গেলে আমার ভাই আমাকে থাকতে দিবে না। আমার ভাইয়ের মনে আমি কষ্ট দিছি, চুলকানি দিছি। আমার ভাই বলছে আমাকে কোনোদিন বাড়িতে উঠতে দিবে না। পরে বলতেছে তো কী করার, এখন তো ঘরে টাকা পয়সা যা ছিল সব শেষ, আমি এখন বাচ্চা নিমো, এখন বাচ্চা নেওয়ার সময় হয়েছে, বাচ্চা নিমো, তুমি বাচ্চা নিয়ে থাকবা, আমি বিদেশ যাবো, বিদেশ থেকে টাকা পয়সা সব দিবো, তুমি চলবা, খাইবা, আমি 5 বছর 5 বছর থেকে পরে আমি বিদেশ থেকে আসবো। এই কথা বলছি খুব সুন্দর বুদ্ধি নিয়ে। তারপর আমরা 2 জন যুক্তি বুদ্ধি করে আমরা বেবি নেই। তারপরে আমার এভাবে বাচ্চা গর্ভ অবস্থায় 6 মাস হয়ে যায়।
তখন সে আর কোনো কাজকর্ম কিচ্ছু করে না, চাকরি করে না। তখন সে বাসায় বসে থাকে আর আমাকে খুব মারধর করে, অনেক করে। একদিন রাত্রেবেলা বলতেছে, তুমি আমাকে একটা ব্যবসা বড়ায় দাও, তুমি তো চাকরি করছো, তোমার টাকা পয়সা আছে, আমি জানি, তুমি আমার একটা ব্যবসা ধরায় দাও। আমাকে খুব মারে। তারপরে মায়েরা রাত্রেবেলা আমার নিয়ে রাত 3টা বাজে জামগড়া দিয়ে আসে যে তুমি তোমার বাড়িতে যাবা, আমি এখানে থাকবো, থেকে কাজকর্ম করবো, তুমি ব্যবসা টাকা পয়সা জোগাড় করে তুমি আসবা। এরপরে আমি বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পরে আমার কেউ বাড়িতে তোলে না, কেউ বাড়িতে ঢুকতে দিবে না, তুমি যে দিক থেকে আসছো, এই বাচ্চা বাজারে যেখান থেকে নিয়ে আসছো তুমি সেইখানেই যাও। তখন আমি আমার এক আত্মীয়র কাছ থেকে 30,000 টাকা নিয়ে আমি আবার পরবর্তীতে 2 দিন পরে আমি আমার স্বামীর কাছে যাই, টাকা আনতে বলছে। পরে আমি টাকা দিয়ে ওর হাতে দিয়ে বলছি, আমার আর কোনো টাকা পয়সা নাই, এই যে 30,000 টাকা আপনারে দিলাম, টাকা পয়সা শেষ। তখন 15 দিন পরে আবার আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। তখন আমি আবার বাবার বাড়িতে যাওয়ার পর আমার ভাই কথাটা জানতে পারে যে আমি 30,000 টাকা ওরে দিছি। আর ফ্যামিলি কেউ আমার সাথে যোগাযোগ করে না। তখন আমার ডেলিভারির 8 মাস হয়ে গেছে, আর 1 মাস বাকি, 1 মাস বাকি। তখন আমার ভাই বোন কেউ আমাকে ঘরে ঢুকতে দেয় না। এই গর্ভ অবস্থায় আমি মানুষের বাড়িতে থাকি। একটা সময় আমার ডেলিভারি হওয়ার সময় কাছে আসছে, কান্নাকাটি করে পরের দিন আমি মেম্বারের কাছে যাই, আমি আমার ভাইয়ের নামে কমপ্লেন করি যে আমাকে যেন একটা থাকার ব্যবস্থা দেয় আর আমার পাওনা টাকাগুলো যেন আমাকে দিয়ে দেয়। আমি আমার ভাইয়ের কাছে 50,000 টাকা পাই। নেম্বরনি রিকোয়েস্টে আমার ভাই আমাকে বাড়িতে জায়গা দেয়। জায়গা দেওয়ার পরে আমি ওই ঘরেই থাকি। ডেলিভারি হওয়ার সময় এলাকার মানুষ সবাই আসে, আমার হাসপাতাল নিয়ে যায়। ডেলিভারি হওয়ার পর আপনার ভাই বোন আপনাকে নিয়ে যায়নি হাসপাতালে? না, আমার ভাই বোন আমার সাথে দেখাও করতে আসে না। আমার ব্যথায় কান্না করতেছি, তখন এলাকার মানুষ সবাই জড়া হয়। একই বাসায় থাকেন কিন্তু আলাদা করে রাখছে? আলাদা করে রাখছে। সবাই এসে আমার ভাবিরে রিকোয়েস্ট করে, আমার ভাইরে রিকোয়েস্ট করে যেন আমাকে হাসপাতাল নিয়ে যায়। তখন আমার বড় বোন এসে আমাকে হাসপাতাল নিয়ে যায়। ওইখানে আমার ব্যথা ওঠে। আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, মানে আমার ব্যথা উঠছে, উনি ফোন ধরেন, আমার সাথে যোগাযোগই করে নাই। 1 মাস আমার ফোন রিসিভ করে নাই, ওর কোনো খবর নাই। তারপরে ডেলিভারি হয়, সিজারে বাচ্চা হয়। 3 দিন ভর্তি ছিলাম হসপিটালে। তখন আমার ভাই যে 50,000 টাকা আমি পাইতাম, সেই টাকাটা হসপিটালে দিয়ে বুঝাই দিছে। ওর সাথে যোগাযোগ করি, আমার হাজবেন্ডের সাথে অন্য নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ওরা বলি, আমি বলতেছি যে দেখেন আমি 50,000 টাকা আমার ভাইয়ের কাছ থেকে নিছি, আপনি এই দেখা করেন, আমি আবার আপনাকে ব্যবসা ধরাই দিব, আমি আপনার সাথে থাকতে চাই, আপনি আমার বাচ্চাটার দিকে তাকায় আমার নেন। পরে সে বলতেছে সত্যিই টাকা দিছে? আমি বলছি জি টাকা দিছে। পরে মিথ্যা কথা বইলা সে রামপুরা আছে, তখন এই কথাটা বলে। আমি রামপুরাতে যাই আমার বাচ্চাটারে নিয়ে 40 দিনের। যাওয়ার পরে সে একটা ঠিকানা দিছে, ওইখানে যাই। যাওয়ার পরে সে নিচে সে অলরেডি ঠিকানা চেঞ্জ করে ফেলেছে? হ্যাঁ, ঠিকানা চেঞ্জ করে ফেলেছে। আগে যেখানে থাকতাম সেখানে থাকতো না। তো রামপুরা বাচ্চা নেওয়ার পর আরে কোলে নিচে দেখছে, দেখার পরে বলতেছে টাকা কই, টাকা আনছো? রাত্রে জিজ্ঞেস করতেছে। বাচ্চা দেখেছে, বাচ্চা আপনার সাথে দেখা হওয়া মাত্রই হ্যাঁ বলছে টাকা কই? হ্যাঁ, টাকা কই, টাকা কোথায়? পরে আমি বলতেছি টাকা আমি আত্মীয়র কাছে রাখে আসছি, পরে দিবে। তো তার পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করি যে আপনি বাচ্চাটারে নিয়ে আমার একটা বাসা নিয়ে দেন, আমি টাকাও দিব, সব দিব, আপনি আমার রাখেন। পরে বলতেছে টাকা দেও আগে, তারপর আমি তোমার ব্যবস্থা করতেছি। পরে আমি বলতেছি যে দিব টাকা। সেই কথা বলে রাত্রে থাকে। সকালবেলা তখন বলতেছে টাকা কি দিবা না? আমাকে দিব 1 সপ্তাহ পরে। পরে সকালবেলা আমাকে আমার বাচ্চা সহ আমাকে গাড়িতে উঠায় দেয়, তুমি তো টাকা আনো নাই, টাকা দেও নাই, এখন আমি তোমার না কোথায় থাকবো, এখানে বাসা নেই না, আমি এখানে কাজ করি আর থাকি খাই। পরে সে নিখোঁজ, আর বাচ্চা দেখতে আসে নাই। 2019 থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। সে ওই দিনের পর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। সে আমার খোঁজ খবর নেয় নাই, বাচ্চার কোনো খোঁজ খবরও নেয় নাই। আমি একটা চাকরি করি, আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় পড়ে, আমি বাসা ভাড়া নিয়ে জব করি। এভাবে আমাদের জীবন চলতেছে। আপনার ভাইয়ের বাসা থেকে চলে আসছেন? জি, আমার ভাইয়ের আমাদের সাথে কোনো যোগাযোগ করে নেই। আমি আর বিয়ে করতে চাই না, বাচ্চা নিয়ে জীবন কাটাতে চাই, বাকি জীবন আমার ছেলেই থাকবে। তো ছেলের অনেক প্রশ্ন থাকে, মা আমার বাবা কোথায়, আমার বাবাকে, আমার বাবার কাছে আমাকে নিয়ে যাও, আমি কেন আমার বাবাকে দেখি না, কেন আমার বাবা আসে না। পৃথিবীতে তো দুনিয়াতে তো অনেক খারাপ মানুষ আছে, ভালো মানুষের পাশাপাশি অনেক খারাপ মানুষ আছে। আপনি শুধুমাত্র বাহ্যিক দিকটা দেখে, বাইরের সাইডটা দেখে একজন মানুষের এমনই প্রেমে মশগুল হয়েছিলেন, আর কোনো কিছুই ভাবতে চাননি। এবং এই ব্যাপারগুলো এখনও অহরহ ঘটছে ছেলের সাথে কি মেয়ের সাথে। একটু চেহারা সুন্দর দেখলে তার সব কিছু ভালো লাগে। সে যে বাটপার, সে যে 3টা মেয়ের সাথে এরকম আরও প্রেম করে, এগুলো আর কোনো খোঁজ নেওয়ার কারো প্রয়োজন হয় না তখন। আপনিও যে কাজটা করেছেন। তো যাই হোক, এই গল্পটা আমরা এই জন্যই তুলে ধরেছি যে এখনও আমাদের সমাজে, আমাদের চারপাশে এখনও অনেক ছেলে মেয়ে এরকম আছে যে চেহারা দেখেই আমরা মানুষকে এতটা বিশ্বাস করি যে যখন আমাদের কাছের মানুষ, আমাদের ভাই বোন, আমাদের মা বাবা আমাদেরকে নিষেধ করে, আমরা এটা শুনি না, শুনতে চাই না। আমরা এতই পাগল হয়ে যাই
এটা আর কোনোভাবেই আমরা শুনতে চাই না, যার কারণে জীবন নষ্ট হয়, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন আপনি। তো আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন তারা এখান থেকে যদি কোনো শিক্ষা নেওয়ার প্রয়োজন মনে করেন অবশ্যই নেবেন, যে আসলে মানুষের এই বৈহিক চেহারা, এই বাহ্যিক দিকটা মেন না, একজন মানুষের মানুষ হয়ে থাকাটা ইম্পর্টেন্ট। আর অবশ্যই আপনার পরিবারের যারা আপনজন আছেন তাদের কথা অবশ্যই মেনে চলা উচিত, যেহেতু তারা আপনার থেকে সিনিয়র, আপনার থেকে দুনিয়া বেশি দিন দেখেছেন, অভিজ্ঞ। অবশ্যই তাদের মতামত নেবেন এবং তাদের কথা মেনে চলা উচিত, বাবা মা ভাই বোনের কথা। আপনার জীবন সুন্দর হোক, আপনার সুসময় ফিরে আসুক, আপনি নিজেকে সামলে ওঠেন, আপনার বাচ্চাটা ঠিকমতো মানুষ হোক, আমরা এই দোয়াই করতে পারি এবং আপনার জন্য ভালো কিছু হোক, এই দোয়া করে আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।